Hello students, this is Sukumar Shil and you are watching English Tuition-Bangla medium. তো আজকের ক্লাসে আমরা কভার করব ক্লাস 12। ক্লাস 12 এর আগে একটাই গল্প হয়েছে, দ্যাট ইজ দ্য আইস হ্যাবিট। সো টুডে's সাবজেক্ট ইজ স্ট্রং রুটস। স্ট্রং রুটস ইজ রিটেন বাই এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে আমরা তো চিনি, এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফেমাস সায়েন্টিস্ট। তো এপিজে আব্দুল কালামের যেসব কন্ট্রিবিউশনস আছে towards the development of our country, specifically in space science and other things, সেটা আমরা কম বেশি জানি এবং সেটা দেখলে আরো স্টাডি করলে আরো জানা যাবে। He is called the missile man of India. He has been a key instrument behind the nuclear success of India. Many more things, many more things. তো এই যে স্পেসিফিক গল্পটা, ইট হ্যাজ বিন extracted from এপিজে আব্দুল কালামস autobiography, যেটার নাম হলো দ্য উইংস অফ ফায়ার। তো দ্য উইংস অফ ফায়ারটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে হয় আগুনের ডানা। এটাও একটা খুব ইম্পর্টেন্ট নাম। আগুনের ডানা কেন? যখন কারো ডেভেলপমেন্ট, কারো ছোট থেকে বড় হওয়া, একটু মেটাফরিক্যাল ওয়েতে বলতে গেলে কারো উড়ান, কারো ফ্লাইট যদি এমন হয় যে সে কিছু একটা ইম্পসিবল করে ফেলেছে, only with the aid of his or her determination, perseverance, practice, তাহলে সেই রকম একটা উড়ানকে বলা যেতেই পারে a fiery flight। সেই রকম একটি বইয়ের একটা সেকশন এখানে দেওয়া আছে এবং যেটাকে এখানে নাম দেওয়া হয়েছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস কেন? এটাও again an important নেম। আমরা মাঝে মাঝেই বলি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের ক্ষেত্রে বলা হয় যে ওরকম ও তো নিজের শিকড় ভুলে গেছে, নিজের রুটস ভুলে গেছে। অর্থাৎ মানুষ যত বড়ই হোক না কেন তাকে সে কোথা থেকে উঠে এসছে সেটা তাকে মনে রাখতে হয়। এবং দেখা গেছে হিউম্যান সিভিলাইজেশনে আমরা আমাদের আশেপাশে তাকালেও দেখতে পারবো যে মানুষগুলো তাদের রুটসটাকে মনে রেখেছে, যে সে ঠিক কোথা থেকে উঠে এসেছিল, তার ইন্টারাকশন উইথ আদার হিউম্যান বিইং সেটা ততটাই ভালো হয়। মানে একজন গরিব লোক বড় লোক হলো বাই ফেট অর বাই টয়েল, সে বড়লোক হলো। বড়লোক হয়ে যাওয়ার পর সে যদি ভুলে যায় যে সামডে হি অলসো হ্যাড বিন আ ভেরি পুয়ার ম্যান, তাহলে তার বিহেভিয়ার কেমন হবে? শূন্য সময় গরিব 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 এরকম একটা ভাব করে। বাট ইফ দ্যাট পার্সন রিমেম্বার্স কি না, আমিও একদিন গরিব ছিলাম, আমিও ওরকম ছিলাম, আই অলসো হ্যাড আ ভেরি লিটল থিংস টু হ্যাভ, তাহলে কিন্তু সে ওই টাইপের মানুষদেরকে আর ওই ঘৃণা সূচক চোখে দেখবে না। হি উড নট ডিসপাইস অফ দোজ টাইপ অফ পিপল। তো এইটাই হলো স্ট্রং রুটস। এবং আর একটা অ্যাঙ্গেল থেকে এটাকে আমাদেরকে দেখতে হবে যে শিকড় তো বললাম, শিকড় থেকে উঠে আসে, তো শিকড় কেমন হবে? একজন মানুষের বেড়ে ওঠা যদি এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে হয়, নট নেসেসারিলি সেখানে প্রচুর টাকা পয়সা প্রাচুর্য বৈভব থাকতে হবে, বাট কালচার, হিউম্যানিটি, সোসাইটাল এডুকেশনস, এইগুলো যদি তার বেড়ে ওঠার সময় সে নিয়ে বড় হয়, তাহলে সেই মানুষটা কেমন হয়? তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এপিজে আব্দুল কালাম। এবং এই যে ছোট স্ট্র্যাকটা তার অটোবায়োগ্রাফি থেকে, এটা পড়লেও আমরা বুঝতে পারবো যে এই জিনিসগুলো কি সত্যিই প্রয়োজন আছে। এই জিনিসগুলোই একজন মানুষকে সাকসেসফুল করে ইন টার্মস অফ অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যান্ড একজন মানুষকে ফেলিয়ার করে ইন টার্মস অফ অ্যাজ আ হিউম্যান বিইং। তো চলো স্টার্ট করা যাক। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Punjab Madras state. আমি জন্মেছিলাম একটি মধ্যবর্তী তামিল পরিবারে রামেশ্বরম নামে একটি দ্বীপ শহরে। রামেশ্বরম শহরটা কি ভারতবর্ষের একেবারে শেষের দিকের একটা শহর, একেবারে দক্ষিণ দিকের একটা শহর। সেই রামেশ্বরের শহর হলো অ্যাকচুয়ালি সমুদ্রের মধ্যে, সেটাতে একটা ব্রিজ ফ্রিজ দিয়ে যেতে হয়। টেম্পল টাউন বলা হয় রামেশ্বরমকে। তো সেইখানে তিনি জন্মেছিলেন একটা মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যে। পূর্ববর্তী মাদ্রাজ রাজ্য কেন? অ্যাকচুয়ালি স্বাধীনতার পরে মাদ্রাজ স্টেট, মাদ্রাজ বলে একটি রাজ্য ছিল, সেটাকে পরে ভেঙে ভেঙে আমাদের এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস গুলো লাইক কেরালা, কর্ণাটকা,
তামিলনাড়ু, এই সবগুলো বানানো হয়েছে। তো সেই মাদ্রাজ স্টেটে তিনি জন্মেছিলেন। My father, Jainal Abidin, had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নাল আবেদিনের বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, না বিশেষ অর্থ ছিল, টাকা পয়সা ছিল। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই সব ডিসঅ্যাডভান্টেজেস গুলো থাকা সত্ত্বেও, এই সব ড্রব্যাকস গুলো থাকা সত্ত্বেও, এই না থাকাগুলো সত্ত্বেও তিনি অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবার কি ছিল? হি possessed great innate wisdom. তার প্রচুর পরিমাণে অন্তরস্থ জ্ঞান ছিল। তিনি খুব জ্ঞানী মানুষ ছিলেন। অ্যান্ড থ্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তার আত্মার প্রকৃত রকম দয়া ছিল। তার আত্মায়, তার মনে প্রকৃত দয়া ছিল। অর্থাৎ জয়নাল আবেদিনের তাহলে ওয়েলথ কি ছিল? টাকা পয়সা ছিল না, শিক্ষাও ছিল না, তিনি একজন খুব ভালো মানুষ ছিলেন। এটাই ছিল জয়নাল আবেদিনের ওয়েলথ। হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার, আশিয়াম্মা। আমার মার মধ্যে তিনি মানে আমার বাবা একজন আদর্শ সাহায্যকারী খুঁজে পেয়েছিলেন। হেল্পমেট মানে একজন বন্ধু, একজন সহচারী যিনি সাহায্য করেন, তিনি তাকে খুঁজে পেয়েছিলেন। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমার মনে নেই সেই নির্দিষ্ট সংখ্যক মানুষ যাদেরকে তিনি মানে তার মা এপিজে আব্দুল কালামের মা প্রত্যেকদিন তিনি তাদের খাওয়াতেন, রান্না বান্না করে খাওয়াতেন। But I'm quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমি নিশ্চিত যে আমাদের সঙ্গে আমাদের পরিবারের সবাই মিলে যত লোক হয় তার থেকে অনেক বেশি বাইরের লোক খাওয়া দাওয়া করতো। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় হাউ জেনারেস দ্য ফ্যামিলি হ্যাড বিন। মানে নিজের পরিবারের 10 জন সদস্য হলে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করছে বাড়িতে 25 জন, তাহলে বাকি 15 জন কারা? বাইরের লোক, যারা হয়তো অতিথি, হয়তো তারা তারা বিপদে পড়েছে, হয়তো অসময় তাদের বাড়িতে, সেই রকম মানুষজন হতে পারে। মাই পেরেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার মা বাবার খুব সম্মান ছিল আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের পূর্বসূরীরা বা মায়ের যে বংশ পরম্পরা সেটা আর একটু বেশি সম্মানীয় ছিল। ডিস্টিংগুইশ মানে বেশি উল্লেখযোগ্য ছিল। One of our forebearers having been bestowed the title of বাহাদুর by the British. তার একজন উত্তরসূরি বা তার একজন পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। তখনকার দিনে আমরা তো জানি, হিস্ট্রিতে পড়েছি, ব্রিটিশরা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম উপাধি দিত। স্বাধীন ভারতে সেই সব উপাধির চল নেই। কেমন কি স্যার, নাইটহুড, রায় বাহাদুর, এই যে বিভিন্ন রকম উপাধিগুলো, এগুলো ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে দিত। আর ইন্ডিয়ানরা, উই বিং ইন্ডিয়ানস, আমরা খুবই ফ্লাপি ফিল করতাম, ব্রিটিশ আমাকে এত কিছু করেছে, এত কিছু, এরকম একটা ব্যাপার হতো। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. I was one of many children, আমি অনেকগুলো বাচ্চাদের একজন ছিলাম। a short boy, একটা বেটে ছেলে, with rather undistinguished look, যার বিশেষ কোনো আকর্ষণীয় মুখা বা আকর্ষণীয় দেহসৌষ্ঠব বা সৌন্দর্য ছিল না। born to tall and handsome parents, যে জন্মেছিল উঁচু লম্বা এবং সুদর্শন মা বাবার থেকে। অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছেন, নিজের ছোটবেলাটাকে ডেসক্রাইব করলেন। প্রথমে তিনি যে পেরেন্টসদেরকে বললেন যে তারা কি টাইপের মানুষ ছিল, তাদের থেকে কি টাইপের শিক্ষা এক্সপেক্ট করা তাহলে আমরা করতে পারি। তারপর তিনি বলছেন যে তিনি ছোটবেলায় একেবারে কেমন ছিলেন। তিনি একদমই হ্যান্ডসাম ছিলেন না, উল্টো দিকে তার মা বাবা কিন্তু বেশ সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল। We lived in our ancestral house which was built in the middle of 19th century. আমরা আমাদের পূর্বপুরুষের বানানো বাড়িতে থাকতাম, যেটা মোটামুটি 19 শতাব্দীর মাঝামাঝি বানানো হয়েছিল। এবার একটা প্রশ্ন, মানে আমরা অনেকেই হয়তো এটা ভুল করি, বা সেটা হলো 19 শতাব্দী বলতে কোন সময়টাকে বোঝানো হয়? বাংলায় 19 শতাব্দী মানে 19, তার মানে 1901 থেকে 2000 অব্দি 19 শতাব্দী? না, 19 শতাব্দী হলো 1801 থেকে 1900 অব্দি, এটা হলো 19 শতাব্দী। বিংশ শতাব্দী হলো 1901 থেকে 2000 অব্দি। আবার একবিংশ শতাব্দী যেটা এখন চলছে সেটা হলো 2001 থেকে 2100 অব্দি। তো হিসাবটা কিন্তু এইরকম হয়, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। যেটা 19 শতাব্দীর মাঝামাঝি তৈরি করা, আমরা আমাদের পূর্বপুরুষের বানানো বাড়িতেই থাকতাম।
ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। এটা একটা বেশ বড় পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন ব্রিক, চুন সুরকি এবং চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি করা। অন দ্য মস্ক রোড ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে, মস্ক স্ট্রিটে। আচ্ছা, এই যে পাথরের ব্যবহার বাড়ি তৈরিতে, আমাদের এই দিকের রিজিয়ন গুলোতে, ওয়েস্ট বেঙ্গলের রিজিয়ন গুলোতে পাথর বেসিক্যালি বাড়িতে তৈরি হলো ফর দ্য পারপাস অফ অর্নামেন্টেশন। মানে আমাদের টাকা পয়সা থাকলে আমরা বাড়িতে ফ্লোরিং এর জন্য মার্বেল ইউজ করি বা যে কোনো রকম পাথর ইউজ করি। বাট তোমরা সাদার্ন স্টেটস গুলোতে গেলে দেখতে পাবে যে ওখানে পাথর কিন্তু বাড়ির একটা বেসিক বিল্ডিং মেটেরিয়াল। মানে বাড়ির যে ভিত হয়, যেটা আমরা ইট দিয়ে সাধারণত করি, ওটা জেনারেলি পাথর দিয়ে করে। তুমি পাঁচিল দিচ্ছ, পাঁচিলটা হয়তো পাথর দিয়ে হচ্ছে, বা কোথাও কোথাও বাড়ির দেয়ালও পাথর দিয়ে হচ্ছে। অর্থাৎ পাথর অ্যাজ আ বিল্ডিং মেটেরিয়াল বেসিক্যালি আমরা, মানে সাউথ ইন্ডিয়াতে খুব ইউজ হয়। আবার উপরের দিকে নর্থ ওয়েস্টার্ন পার্টে, তোমার রাজস্থান এইসব রিজনেও পাথর ইউজ হয় বিল্ডিং মেটেরিয়াল হিসেবে, যেটা আমাদের এখানে থেকে আমরা খুব একটা ভালো বুঝতে পারবো না যে কি হয়। আমাদের এখানে পাথর হলো অর্নামেন্টেশনের কাজে ইউজ করা হয়। বাড়িঘর সব হয়ে গেছে, আমার বেশ কিছু টাকা পয়সা আছে, আমি পাথর বসালাম আমার ফ্লোরটাকে সুন্দর করার জন্য, সেই সব হয়। My Austrian father used to avoid all inessential comforts and luxuries. আমার অস্ট্রিক ফাদার মানে আমার ধার্মিক বাবা। used to avoid all inessential comforts and luxuries. সব অপ্রয়োজনীয় আরামায়েশ এবং বৈভবকে তিনি ত্যাগ করতেন। মানে তার বাবা কেমন ছিল, ঠিক যেটুকু দরকার সেটুকুই গ্রহণ করা, তার থেকে বেশি নয়। তো এটা তার বাবার মধ্যে থেকেই তিনি পেয়েছিলেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, সব ধরনের প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা পেতাম ইন টার্মস অফ খাবার দাবার, খাবার দাবার থেকে শুরু করে ওষুধপত্র। In fact, I would say mine was a very secure childhood materially and emotionally. বস্তুত তো আমি বলবো আমার শৈশবটা একটু খুবই আরামদায়ক ছিল, খাবার দাবারের জিনিসপত্রের দিক থেকে বা মানসিক যে প্রশান্তি ভালোবাসা সেই সবের দিক থেকেও। অর্থাৎ এই প্যারাগ্রাফটাতে এপিজে আব্দুল কালাম যেটা করলেন, তিনি তার শৈশবটাকে খুব ছোট্ট করে এক্সপ্লেন করে দিলেন, তার ছোটবেলাটা কেমন ছিল। তো এখানে যে জিনিসগুলো বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা হয়েছে, লাইক ওনার বাবার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না, বাট তিনি কিন্তু খুব দয়ালু ছিলেন এবং ধার্মিক ছিলেন। ওনার বাবার জীবনযাত্রা কেমন ছিল, ওনার বাবার জীবনযাত্রা ছিল ল্যাভিশ নয়। মানে আজকের দিনে আমরা যে একটা শো অফের জন্য লাইফ লিড করি, বেসিক্যালি শো অফ, মানে তুমি যেটা খাচ্ছ সেটা তুমি নিজের জন্য খাচ্ছ না, তোমার খিদে পেয়েছে বা খেতে ভালো লাগে বলে খাচ্ছ না। ট্রেন্ড এটা, সবাই খাচ্ছে এবং আমি খেয়ে আরো 10 জনকে দেখাবো, এই দেখ দেখ আমি এটা খেয়েছি। আমরা বেসিক্যালি এই জন্য খাই। আমি যে জামা কাপড়টা পরছি সেটা আমি আমার জন্য পরছি না, আমি জামা কাপড়টা পরছি আমি অন্যদেরকে দেখাবো বলে। হ্যাঁ, অবশ্যই মানুষ একটু আধটু করে, বাট আজকের দিনে একটু বেশি হয়ে গেছে, প্রচুর বেশি। পুজোর সময় বাইরে বেরোবে দেখবে, বিশেষত শীতকালে বিয়ে বাড়িতে যাও বুঝতে পারবে, শুধু মানে ছেলে মেয়ে নির্বিশেষে তারা এমন এমন জামা কাপড় পরে আসবে উইচ ইজ ইউনো নো ওয়ে বিয়ে বাড়ির মতো জামা কাপড়, মানে শীতকালের মতো জামা কাপড়, কিন্তু দেখাতে হবে আই হ্যাভ দিস ড্রেস, ওকে, ফাটা জিন্স আমার একটা আছে, আমি সেটা পরে কোথায় যাচ্ছি, কারো শ্রাদ্ধে যাচ্ছি, মাই গুডনেস। পার্কে গেলেও ঠিক আছে মেনে নেওয়া যায়, ডিস্কোতে গেলেও মেনে নেওয়া যায়, শ্রাদ্ধ বাড়িতে ফাটা জিন্স পরে যাচ্ছি, প্রিক করে চোখে। কিন্তু আমি যাচ্ছি বিকজ আমি এটা আমার বিচার বুদ্ধি কাজে লাগিয়ে বা আমার ভালো লাগছে বলছে যে পড়ছি, ততটাও নয়। অ্যাকচুয়ালি এটা দেখানোর একটা ট্রেন্ড, আজকে ট্রেন্ড চলছে, এটা পড়তে হবে, সো আমি গাড়ি আমার একটা আছে, আমি কিনেছি, আমি কেন পড়বো না, আমিই পড়বো এটা, আমিও সবাইকে দেখাবো দ্যাট আই অ্যাম ওয়ান অফ ইউ, আমি তোমাদের থেকে আলাদা নই। এই জিনিসটা হলো খুব ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। তো এই ডিজিজেস গুলো, এইসব ড্রব্যাকস গুলো কিন্তু এপিজে আব্দুল কালামের ফ্যামিলিতে ছিল না। তোমরা পরের দিকে ওনার ইউটিউবে বিভিন্ন ভিডিওস আছে, নিউজ পেপারে আর্টিকেলস বেরিয়েছে, সেগুলো যদি দেখো, ওয়েন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি হ্যাড অনলি 2 সেটস অফ ড্রেস। মাত্র 2 সেট জামা কাপড় পরে একজন এই মাপের বিজ্ঞানী, তিনি যা স্যালারি পেতেন সেটাই প্রচুর। তো একজন এই মাপের বিজ্ঞানী মাত্র 2 সেট জামা কাপড় পরে জীবনটা কাটিয়ে দিচ্ছে, এবং তিনি আবার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও বটে। তো এইগুলো একটু শেখার জিনিস, সিম্পল লিভিং, হাই হাই থিঙ্কিং। এই যে ইন্ডিয়ান
কালচারের যে ম্যাটারটা, এটা আজকাল আর খুব পাওয়া যায় না, বাট কিছু কিছু আমাদের আইডিয়ালস আছেন এখনো, যাদেরকে দেখে এটা শিখতে হবে। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতে বসতাম রান্নাঘরের যে মেঝের উপরে। She would place a banana leaf before me. তিনি আমার সামনে একটা কলা পাতা দিয়ে দিতেন, on which she then ladled rice and aromatic sambar. তার উপরে তারপর তিনি ভাত এবং সুগন্ধযুক্ত সাম্বার দিয়ে দিতেন। A variety of sharp homemade pickle, বিভিন্ন রকমের তীক্ষ্ণ স্বাদযুক্ত ঘরে বানানো আচার, and a dollop of fresh coconut chutney, এবং একদলা ফ্রেশ সদ্য বানানো কোকোনাট চাটনি, নারকেলের চাটনি। এটা হলো সাউথ ইন্ডিয়ান ফুড। আজকাল বিভিন্ন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টস এর বা অনলাইন ডেলিভারির দৌলতে আমরা জানি ইডলি ধোসা কিরকম হয়, বাট তুমি যদি দক্ষিণ সাউথ ইন্ডিয়ায় গিয়ে যেটা দেখবে, বা সো কল্ড পশ রেস্টুরেন্টস গুলোতে যেটা হয় আজও, বা আমরা ভিডিওতেও দেখবো অনেক ক্ষেত্রে, বিভিন্ন ভিডিওসেও তুমি চাইলে সরি দেখতে পাই, সেটা হলো সার্ভটা কিসে করা হয়, থালায় নয়। আজও থালায় সার্ভ করা হয় না, কলা পাতায় সার্ভ করা হয়। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. সেই শিব মন্দিরটা যেটা রামেশ্বরমকে টুরিস্টদের কাছে এত বিখ্যাত বানিয়েছেন, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথে ছিল। Our locality was predominantly Muslim. আমাদের আশেপাশের যে অঞ্চলের লোকজন ছিল এলাকার, তারা বেশিরভাগই মুসলিম ছিল, but there were quite a lot of Hindu families too. কিন্তু সেখানে বেশ কিছু পরিমাণের হিন্দু পরিবারও ছিল, living amicably with their Muslim neighbors, যারা তাদের মুসলমান প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকায় একটা খুব পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধ্যের প্রার্থনার জন্য নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. যে আরবি মন্ত্রগুলো বা আরবি প্রার্থনাগুলো উচ্চারণ করা হতো, সেগুলো সম্বন্ধে খুব সামান্য আইডিয়াও আমার সেই বয়সে ছিল না, যেগুলো কি বলছে আমি জানতাম না। But I was totally convinced that they reached God, importantly. কিন্তু আমি পুরোপুরিভাবেই এটা বিশ্বাস করতাম যে এই কথাগুলো, এই ভার্সেস গুলো ঈশ্বরের কাছে পৌঁছয়, আল্লাহর কাছে পৌঁছয়। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে আসতেন, people of different religions would be sitting outside waiting for him. তার জন্য বিভিন্ন ধর্মের মানুষজন বাইরে বসে অপেক্ষা করত। Many of them offered bowls of water to my father. অনেকে আমার বাবার সামনে এক বাটি জল এগিয়ে দিত। Who would dip his fingertips in them and say a prayer. যিনি তার আঙুলের ডগা ওই জলের মধ্যে ডুবিয়ে দিতেন এবং মন্ত্র পাঠ করতেন, প্রার্থনা করে দিতেন। This water was then carried home for invalids. তারপরে এই জলটা বাড়ি নিয়ে যাওয়া হতো অসুস্থ মানুষদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে মানুষজন আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ জানাতে তারা সুস্থ হয়ে যাওয়ার পর। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় হেসে বলতো, ক্ষমাশীল আল্লাহকে ধন্যবাদ জানাও, আমাকে নয়। অর্থাৎ এইটা একটা কালচার, মানে যে আজকের দিনে আজকের দিনে নয়, বহুদিনের পুরনো ফেনোমেনা, বাট আজকাল খুব প্রকট ভাবে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম, মানে হিন্দুরা মুসলমানদের মন্দিরে যাবে, মসজিদের কাছাকাছি যেতে পারবে না, গেলে তাদের ধর্মচ্যুত হবে, বা মুসলমানরা হিন্দুদের মন্দিরের কাছাকাছি গেলে ধর্মচ্যুত হবে। এইটা ঠিক নতুন ট্রেন্ড। মানে আমরা যারা 90s কিডস এবং যারা একটু মফস্বল অঞ্চলে বড় হয়েছি, জন্মেছি, আমাদের জন্য এটা রেগুলার ছিল যে ভয় পেলে কোনো ইমাম সাহেব বা কোনো মুসলিম হুজুরের কাছে ঝাড়াতে নিয়ে যাওয়া হতো। তারা আমরা গোদা বাংলায় বলা হয় জল পড়ে দিত, তাবিজ দিয়ে দিত, সেটা ব্যবহার করা হতো। একই রকম ভাবে কোনো গ্রামে যদি কোনো হিন্দু এরকম থাকতো, তো তার কাছেও আসা হতো। সো এটার জন্য কিন্তু সেই হিন্দু ছেলে, মা বাবা তার হিন্দু বাচ্চাটাকে নিয়ে সেই মুসলিম হুজুরের কাছে গেল, তার মানে যে সে ধর্মচ্যুত হলো, তেমনটা কিন্তু কখনো হয়নি, কখনো ভাবাই হয়নি। অর্থাৎ সেটা ভাবা হয়েছে যে ওই ভদ্রলোকের একটি ঈশ্বর প্রদত্ত, সেই ঈশ্বরের নাম তুমি যাই দাও,
আল্লাহ দিতে পারো, ভগবান দিতে পারো, গড দিতে পারো, যাই দিতে পারো, সেই ঈশ্বর প্রদত্ত ধরে নেওয়া হতো সেই ভদ্রলোকের ঈশ্বর প্রদত্ত কোনো ক্ষমতা আছে, সেই ঈশ্বরের সঙ্গে ওই ভদ্রলোকের কথা হয়। তো ওই ভদ্রলোক যদি একটু আশীর্বাদ করে দেন, একটু ফু দিয়ে দেন, একটু জল পড়া দিয়ে দেন, একটু এই একটু এই সেই এইগুলো দিয়ে দেন, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তুমি এটাকে কুসংস্কারও বলতে পারো, যাই বলতে পারো, বাট এইগুলো হতো। মোদ্দা ব্যাপার হলো এগুলোর মধ্যে এই যে একেবারে একটা ক্লিয়ার লাইন টেনে দেওয়া, এদিকে হিন্দু, এদিকে মুসলিম, কেউ কারোর সঙ্গে কোনো রকম ভাবে রিলিজিয়াস ইন্টারাকশন করতে পারবে না, এই জিনিসটা কিন্তু ছিল না। আমরা দেখেছি ছোটবেলায় আমাদের, মানে আর শুধু আমি নয় কেন, 90s এ যারা জন্মেছে তারা তো দেখেছে, তাদের আমাদের আগে যারা ছিল তারা নিশ্চয়ই আরো একটু বেশি পেয়েছে এই জিনিসগুলো। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend of my father's. রামেশ্বরম টেম্পলের যে বড় পণ্ডিত, যার নাম হলো পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, সে আমার বাবার একজন বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। One of the most vivid memories of my early childhood is of the two men. আমার ছোটবেলার একেবারে একটি সব থেকে মনে থাকা যে স্মৃতি, তার মধ্যে একটা হলো এই দুজন লোকের স্মৃতি। তারা কি করছে? ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই চিরাচরিত পোশাক পরে আছে, যেগুলো চিরাচরিত ভাবে পরা হয়, সেই ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে আছে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, এবং তারা বসে আধ্যাত্মিক জিনিসপত্র আলোচনা করছে। থিঙ্ক, একজন হিন্দু মন্দিরের পুরোহিত আর একজন মুসলিম মস্কের একজন আহ, ইমাম ঠিক নয়, কারণ এখানে কোথাও বলেনি যে ওনার বাবা ইমাম ছিল, বাট একজন মুসলিম, ধর্মপ্রাণ মুসলিম, তারা দুজন বসে আধ্যাত্মিক বিষয় আলোচনা করছে। সো দিস ইজ হোয়াট শুড বি, দ্য ডিসকাশন শুড বি কনস্ট্রাকটিভ। ওকে, আমার ধর্মে এই জিনিসটা বলা হয়েছে, এটা তো ভালো জিনিস, তোমার ধর্মে এই জিনিসটা বলা হয়েছে, ওটা তো ভালো জিনিস, সো লেট আস টেক দ্য গুডস অফ ইচ আদার। ইনস্টেড আজকাল আমরা ডিসকাশন হচ্ছে আহ, দুর্ভাগ্যবশতই, এবং এরকম কিছু একটা দু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকাল ডিসকাশনটা অন্যদিকে হয়ে গেছে, যেটা হওয়াটা কাঙ্ক্ষিত নয়। বারবার বন্ধ হয়ে যাচ্ছে কথা ভাগা। তো তারা দুজন ডিসকাস করছেন। When I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হলাম প্রশ্ন জিজ্ঞাসা করার মতো, I asked my father about the relevance of prayers. আমি আমার বাবাকে প্রশ্ন করতাম যে প্রার্থনা বা নামাজের গ্রহণযোগ্যতা কি, নামাজের ব্যবহারিক উপযোগিতা কি, রেলিভেন্সটা কি। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা আমাকে বলতো নামাজ বা প্রার্থনার কোনো রহস্যজনক কিছু নেই, মিস্টিরিয়াস কিছু নেই এর মধ্যে। Rather, prayer made possible a communion of the spirit between people. অন্যদিকে তিনি কি বলতেন যে প্রার্থনা যে মানুষের মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে তোলে, একটা আত্মিক যে যোগাযোগের স্থাপন করে। কিরকম? When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বলতেন, you transcend your body and become a part of the cosmos. তুমি তোমার শরীর ছেড়ে বেরিয়ে আসো, ট্রান্সেন্ড মানে তোমার শরীরের ঊর্ধ্বে উঠে যাও, and become a part of the cosmos, এবং এই যে মহাবিশ্ব, কসমস মানে মহাবিশ্ব, এই যে মহাবিশ্বের একটি অংশ হয়ে ওঠে তুমি। which knows no division of wealth, age, caste or creed, যেটা কিনা অর্থ, বয়স, তোমার যে জাতি বা ধর্মের কোন রকম বিভেদকে মান্যতা দেয় না। অর্থাৎ দিস ইজ হোয়াট প্রেয়ার শুড বি। এই জন্যই এই মানুষগুলো এত বড় হয়েছেন বা তাদের গ্রহণযোগ্যতা এত বেশি। মানে আমরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তো আজকাল অনেক কিছু ঘুরে, তো একটা জিনিস দেখবে যে একজন লোকের ইন্ডিয়াতে কোনো শত্রু নেই, তিনি হলেন এপিজে আব্দুল কালাম। না কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ তাকে খারাপ মানুষ বলে না। নাও এইটা বলার কারণটা কি? কারণটা তিনি শুধু মুসলিম বা তিনি হিন্দু সেজন্য নয়, তার এই ছোটবেলার যে শিক্ষাটা তিনি নিয়ে বড় হয়েছেন, এইটাই সেইটা যেটা তাকে অত ভালো মানুষ বানিয়ে দিয়েছেন। তার বাবা তাকে ছোটবেলাতেই শিখিয়ে দিয়েছে যে প্রেয়ার মানে তোমাকে এখানে গিয়ে এই জিনিসটা বলতে হবে, সেটাই শুধু নয়, বা ওইটাই প্রেয়ার নয়, আর এই প্রেয়ারের মধ্যে একটা জটিল জিনিস করছি আমি, মানে এইটা করা যাবে না কারণ এটা করলে এটা হবে না, এইরকমও কিছু নয়। প্রেয়ার ইজ এ সিম্পল থিং। প্রেয়ার কি করে? প্রার্থনা মানুষে একটি সম্পর্ক গড়ে তোলে। কিভাবে সম্পর্ক গড়ে তোলে সেটা আরো ইম্পর্টেন্ট। পাশাপাশি দুজন লোক দাঁড়িয়ে পুজো দিচ্ছে বা প্রার্থনা করছে বা নামাজ পড়ছে, একজন কোটিপতি, একজন ভিখারিপতি, তাদের দুজনের উদ্দেশ্য কি? তাদের দুজনের উদ্দেশ্যই যে ঈশ্বর, তার সঙ্গে একাত্ম হওয়া।
তার প্রার্থনা করা, তার সঙ্গে মিলিত হওয়া, অর্থাৎ তারা দুজন একই হতে চাইছে, খুব সহজভাবে বলতে গেলে। তো এই যে এক হওয়ার যে তাগিদ, এইটাই তো মানুষে মানুষে একটা সম্পর্ক করে দেয়। তো সেই ভিখারি বা সেই কোটিপতি তারা যদি প্রকৃত অর্থে এই প্রার্থনাটা করে, প্রার্থনাটা বোঝে এবং প্রার্থনা করার জন্যই প্রার্থনা করে, তাহলে তারা বুঝবে যে আমাদের উদ্দেশ্য এক হওয়া, অর্থাৎ আমরা এক। এই যে বিভেদটা, তখন এই বিভেদটা খুব বেশি প্রকট হয় না, এবং এই বিভেদটার যে নেগেটিভ সাইডস গুলো আমরা দেখতে পারি, সেইগুলো খুব একটা ভিজিবল হয় না। সো দিস ইজ দিস ইজ সাম এডুকেশন। এইগুলোই সেই পারিবারিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ যেগুলো মানুষকে মানুষ করে। তো এপিজে আব্দুল কালামের এই যে পিসটা, যেটাতে আমরা তার ছোটবেলার বিভিন্ন জিনিসপত্রগুলো পাবো, কিছুটা পেয়েছি, আরো হয়তো পাবো, সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়াটা কি? শিক্ষা নেওয়াটা এইগুলি মানবিক মূল্যবোধ। আমরা এইগুলো শিখতে পারি, আর এইগুলো শিখলেই আমি বড়লোক হতে পারি, আমি ভালো চাকরি করতে পারি, না করতে পারি, বাট আই ক্যান বিকাম আ ম্যান অ্যাট লিস্ট, ক্যাপিটাল এম এন ম্যান। সো দিস ইজ ইট। এটা বেশ বড় এবং অনেকটা আলোচনা সাপেক্ষ জিনিস। পুরোটা একদিনে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আজকেই হাফ হাফ করে করি। যতটা আজকে হলো আজকে হলো, পরেরটুকু আবার নেক্সট ভিডিওতে করবো আমরা, পরের ডিসকাশনটুকু। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, ফলোইং এপিজে আব্দুল কালাম, গো উইথ দোজ ভ্যালুজ, তাহলেই অনেকটা ভালো হয়। টাটা।